আমি নামাজে দাঁড়াবো, সেই সময় আমাদের ফার্স্ট ব্যাচের সিনিয়র মোটামুটি প্রায় সবাই ছিল, তার মধ্যে যারা সেই সময় প্রমিনেন্ট ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল তারা আসে, তো সবাইকে আর কি ডেকে বসায়, আমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে যে তুই তো শিবির করিস, এক ভাইয়ের সাথে তোকে হচ্ছে আমরা দেখছি ওই তো শিবির করে। 6-7 জন প্রত্যেকেই হচ্ছে এসে লাথি দেয়, এবং লাথি দেওয়ার পরে আমি তো হচ্ছে বেডে ছিলাম, বেড থেকে পড়ে যাই। বাসায় ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনার ছেলেকে হচ্ছে আমরা পুলিশে দিয়ে দিব, ঠিক আছে, ছেলে তো জঙ্গি। প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো, তো আমাকে মারা হলো সেপ্টেম্বরে, আমাদের পরীক্ষা ছিল হচ্ছে ফেব্রুয়ারিতে। আমাদের তো 6 মাস পর পর পরীক্ষা দেওয়া যায়, 6 মাস পরে আচ্ছা দিই, 6 মাস পরে দিব সেই আশা করতে করতে আবার যেহেতু যখন ডিরেইল হয়ে যায় 6 মাসের মধ্যে আর তো ক্যাম্পাসে যাইনি। টিচাররা তাদের প্রতি হেল্পফুল যারা হচ্ছে আসলে রেগুলার থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মেডিকেল স্টুডেন্টদের একাডেমিক প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের নিয়মিত পডকাস্ট অনুষ্ঠান অ্যাক্সেস কথন অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত পরিচিত মুখ ডাক্তার KM সাব্বির আহমদ ভাইকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বিশেষ কারণে। আমরা সামনের দিকে আগালে কারণটা আপনাদের সামনে আশা করি এক্সপোজ হয়ে যাবে। সাব্বির ভাই কেমন আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। তোমাকেও ধন্যবাদ মুস্তাফিজ, আমাকে অ্যাক্সেস মেডিকেল স্কুলের এই প্রোগ্রামে স্বাগত জানানোর জন্য। আমরা আপনাকে একটা বিশেষ কারণে আসলে নিয়ে আসার চেষ্টা করেছি পর্দায়। আমরা জানি যে মেডিকেল অত্যন্ত স্ট্রাগলের একটা জায়গা এবং এখানে অনেক বেশি মানসিক চাপ থাকে। এরপরে হচ্ছে যদি কোনো কারণে অনিয়মিত হয়ে যাওয়া হয় তাহলে আসলে উঠে আসাটা খুব কষ্টর। কিন্তু আমরা দেখছি যে আপনি মেডিকেল শুরু করেছেন 2012-13 সেশনে সলিমুল্লাহ মেডিকেল কলেজে, খুব সম্ভবত BDS দিয়ে শুরু করেছেন, কিন্তু আপনি মেডিকেল জীবন শেষ করেছেন অর্থাৎ BDS পাশ করেছেন হচ্ছে 2025 সালের ডিসেম্বর মাসে এসে, অর্থাৎ প্রায় 12 বছরের বা 12 বছরের অধিক সময়ের একটা জার্নি। কিন্তু আমরা জানি নর্মালি মেডিকেল হচ্ছে 5 বছরেই শেষ হয়ে যাওয়ার কথা। তো এই যে একটা বড় একটা গ্যাপ আপনার জীবনে এবং সেখান থেকে যে উঠে আসা, এই গল্পটা আমরা একটু শুনতে যাচ্ছি এবং এটা আসলে আপনি কতটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন এবং কিভাবে এটা উতরাইতে পারলেন, কাদের হেল্প ছিল, এই গল্পটা আসলে আমরা সবার মাঝে ছড়াই দিতে চাই। এবং হচ্ছে যারা এরকম পিছিয়ে আছে বা যারা কোনো কারণে হয়তো হুট করে ট্র্যাকচ্যুত হয়েছেন, তাদের জন্য আশা করি এই গল্পটা একটা ভালো ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। তো আমরা একটু একদম শুরু থেকে আপনার জীবনের একদম শুরুর দিককার গল্প একটু শুনতে চাই। আপনার একদম জন্মস্থান, বেড়ে ওঠা, এই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ মুস্তাফিজ। তোমার সাথে তো হচ্ছে আমার একটা দীর্ঘদিনের পরিচয়, তো তুমি কম বেশি হয়তো জানো যে আমার কিছু কিছু জিনিস, কিন্তু হয়তো সবাই জানে না। আমার কাছেও মনে হয়েছে যে আসলে মেডিকেলে তো এটা একটা মোটামুটি একটা কমন বিষয় যে অনেকে পিছিয়ে যায়, বিভিন্ন কারণেই পিছিয়ে যায়, এবং পেছানোর পরে তাদের আবার ফিরে আসাটা এটা আসলে অনেক ডিফিকাল্ট। অনেক এমন আছে যারা আসলে ফিরতে পারেনি, বা আরও অনেকেই আলটিমেটলি ড্রপ আউট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার গল্পটা হয়তো শেয়ার করা যেতে পারে, যেটা হয়তো মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আর যেহেতু আমাদের যে প্ল্যাটফর্ম, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি অ্যাক্সেস মেডিকেল স্কুল, তো এখানে তো আসলে সবাই মেডিকেল স্টুডেন্ট, তো আশা করা যায় সবাই উপকৃত হবে। তো আমার ছোটোবেলাটা অ্যাকচুয়ালি আমার জন্ম পাবনাতে হচ্ছে আমার নানা বাড়ি, সেখানে আমার নিজের বাড়িও হচ্ছে পাবনাতে, কিন্তু আমার বেড়ে ওঠা পাবনাতে না। আমার একদম ছোটোবেলা কেটেছে নরসিংদীতে। আমার আব্বুর চাকরি সূত্রে তার নরসিংদীতে পোস্টিং ছিল, তো নরসিংদীতে হচ্ছে আমি ক্লাস না, ওই সময় হচ্ছে আমার 4 বছর বয়স পর্যন্ত আমি নরসিংদীতে ছিলাম। তারপরে সেখান থেকে শিফট করি সাভারে, ঢাকা সাভারে, সেখানে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। তার পরবর্তীতে ক্লাস 6-এ আমরা চলে আসি হচ্ছে টাঙ্গাইলে 8-এর অর্ধেক পর্যন্ত পড়াশোনা করি, এবং তার পরবর্তীতে চলে যাই হচ্ছে পাবনাতে গিয়ে 8-এর বাকি অর্ধেক কমপ্লিট করে ওখানে হচ্ছে SSC, তারপরে HSC হচ্ছে পাবনা থেকেই। আচ্ছা, এসএসসি আপনার পাবনা থেকে? হ্যাঁ।
আপনার দেখলাম যে ডিফারেন্ট জায়গাতে আপনার পড়াশোনা, মানে এটার পিছনে আঙ্কেল কি গভর্নমেন্ট জব করতেন বা অন্য কোনো কারণ আছে কিনা? আব্বু অ্যাকচুয়ালি ব্যাংক জব করতেন, ইসলামী ব্যাংকে জব করতেন, এখন রিটায়ার্ড। তো সে কারণেই আসলে মোটামুটি যেই সময়টা ছিল বিভিন্ন জায়গাতেই পড়াশোনা করতে হয়েছে বা পোস্টিংয়ের জন্য দৌড়াদৌড়িতে ছিলাম। তো সেই অর্থে আসলে কারোর সাথে বা ওই যে বন্ধুত্ব বিল্ড আপের যে বিষয় বিভিন্ন জায়গাতে ওই হিসেবে আমার ছিল না। সবার সাথে আলটিমেটলি দেখা গেছে ক্লাসমেটের সম্পর্কই ছিল, পার্সোনাল লেভেলে যে বন্ধুত্ব সেটা আসলে এই কারণে হয়ে ওঠে নাই কোথাও। আপনার হচ্ছে ফ্যামিলিতে কে কে আছে বা এখন কি অবস্থা একটু যদি জানাতেন। আব্বু আম্মু আর হচ্ছে আমরা 3 ভাই, আমি বড়, আমার মেজো ভাই আর হচ্ছে আমার ছোট ভাই, 3 ভাই আমরা। আচ্ছা, আপনি পরিবারের বড় সন্তান, তো সেই জায়গা থেকে আপনার হয়তো গল্পটা আরেকটু বেশি ডিফারেন্ট হবে আমরা। আচ্ছা, আপনার মেডিকেলে পড়ার স্বপ্নটা আসলে আপনি কোন সময় থেকে দেখা শুরু করলেন এবং এই জার্নিটা আসলে কিভাবে শুরু হইলো, এটা যদি একটু আমাদের। এটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয়। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো কখনোই খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, আবার খুব বেশি খারাপ স্টুডেন্টও ছিলাম না, কিন্তু মেডিকেলে পড়ার মতো আসলে চিন্তাভাবনা যে এখানে আমি পড়তে পারি বা আমার ওই রকম যোগ্যতা আছে, এটা হয়তো আমি মনে করতাম না বা আমার সারাউন্ডিংসও হয়তো ওরকম মনে করতো না। আমার বড় জোর যেটা টার্গেট ছিল যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়তো অ্যাডমিশন দিয়ে পড়বো, এরকমটাই ছিল। কিন্তু যখন হচ্ছে আমি এইচএসসি পরীক্ষা দেই এর মাঝামাঝি সময়ে 2012 সালে, তখন আমার বন্ধুরা অনেকেই যারা ক্লাসমেট ছিল তারা হচ্ছে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হচ্ছিল। তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে আসলে কি করব। আমার তখন আসলে কোনো প্ল্যান ছিল না যে আমি আসলে কি করব। তো একদিন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এখানে একটা জিনিস বলা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে মানুষের জন্য কাজ করার, সোসাইটির জন্য আসলে কন্ট্রিবিউট করা, সোসাইটিতে কন্ট্রিবিউট করার। তো সেই সময় গিয়ে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে বা সার্বিক পার্সপেক্টিভ অনুযায়ী হয়তো কন্ট্রিবিউট করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচাইতে বড় একটা জায়গা হয়তো বা চিকিৎসা পেশা। তো সেই জায়গা থেকেই আমার মনে হলো যে আমি চেষ্টা করতে পারি, দেখি আসলে কি হয়। তো সেখান থেকেই আমার এইচএসসি পরীক্ষার মাঝামাঝি সময় বা শেষ হওয়ার পরে চিন্তা করলাম যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হই, এবং সেখান থেকে কোচিংয়ে ভর্তি হলাম এবং ভর্তি হয়ে তারপরে তো মেডিকেলে তো পড়ার জন্য সায়েন্স গ্রুপ থেকে আপনাকে অবশ্যই পেয়ার করতে হয়। তো আপনি বললেন যে আগে থেকে স্বপ্ন ছিল না বা ওইভাবে চিন্তা করেন না এইচএসসি পরীক্ষার পরে এসে, তো কিন্তু আগে তো আপনাকে সায়েন্স নিতে হয়েছে, সায়েন্স গ্রুপে এনরোল হইতে হয়েছে। ওই গল্পটা মানে কী কারণে আপনি ঠিক সায়েন্স নিলেন? এইখানে এটা আসলে আমাদের সময় বা এখনও হয়তো বিষয়টা সমাজে প্রচলিত, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা অ্যাকচুয়ালি তাদেরকে সায়েন্স নিতে উদ্বুদ্ধ করা হয়, বাকিগুলোকে আসলে ওই সময়ে, আমি জানি না এখন এটা নিয়ে আসলে বিতর্ক হতে পারে যে আসলে অন্যান্য গ্রুপগুলোকে করা হচ্ছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সেই সময়ে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা যদি সায়েন্স না নিত তাদেরকে আসলে বাজে চোখে দেখা হতো, এরকম একটা প্রবণতা অনেকের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে আসলে আমরা বুঝতে পারলাম যে আপনি প্রথম যে কথাটা বলছিলেন যে আপনি খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলেন না, আসলে আপনি কিছুটা হলেও ভালো স্টুডেন্ট ছিলেন, যাতে পরিবারের বা মানুষের প্রত্যাশা ছিল যে আপনাকে সায়েন্স নিতে হবে। মেডিকেলে আসলেন আপনি, হচ্ছে আমি এখানে এটা একটু কারেকশন করি যে অ্যাকচুয়ালি মেডিকেলে যারা আসে তাদের প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড থাকে, যে 5-এ 8-এ যে বৃত্তির জায়গাটা, সেটা তো আমার ছিল না। তো আমাদের সময় তো বৃত্তি পরীক্ষা ছিল, তো সেই পরীক্ষাগুলো তো আমি বৃত্তি পাইনি আর কি। তো ওই কারণে ওই পরিমাণ প্রত্যাশা ছিল না। আমি যখন চেষ্টা করতে আসি যে মনে হয় যে চেষ্টা করা দরকার, সবাই যেহেতু করতেছে দেখি একবার। আমাদের সময় সেকেন্ড টাইমের, এখনও তো সেকেন্ড টাইমে সুযোগ ছিল, ওই সময় হচ্ছে মার্ক কাটতো না, তো যদি একবার না হয় আরেকবার চেষ্টা করবো, এরকম একটা প্ল্যান ছিল। তো আপনার ফ্যামিলি থেকে কোনো আপনাকে গাইড করা হয় না যে তুমি এই দিকে যেতে পারো বা এই ধরনের ক্যারিয়ার করতে পারো? আপনি একদম নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পেরেছিলেন কিনা? অ্যাকচুয়ালি ফ্যামিলি বললাম তো, ফ্যামিলি কখনো হচ্ছে ডক্টর হব এই ধরনের এক্সপেকটেশন আমার কাছে ছিল না। আমার কাছে এক্সপেকটেশন ছিল যে কোনো একটা ভালো সাবজেক্টে হয়তো অনার্স করা, কোনো একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি থেকে, এতটুকু এক্সপেকটেশন ছিল কোনো একটা সাবজেক্টে। অনেকের হচ্ছে আমার প্রতি এক্সপেকটেশন ছিল যে ইংলিশ নিয়ে পড়াশোনা করার। আচ্ছা,
আচ্ছা, আমরা হচ্ছে আপনি সায়েন্স গ্রুপ তো নিলেন, দেন হচ্ছে এসএসসি পরীক্ষা দিলেন, কোচিংয়েও ভর্তি হলেন। তো ওই সময়কার কাহিনীটা যদি একটু বলতেন, আসলে আপনাকে পড়াশোনাটা কেমন ছিল বা কোন জিনিসটা আপনাকে কনফিডেন্স দিয়েছিল যে না আপনি আসলে মেডিকেলে আসতে পারেন, চান্স পেতে পারেন, এই ধরনের বা কোনো ডিফারেন্ট যদি কোনো ঘটনা থাকে আপনাকে উৎসাহিত করেছে, সেটা আমরা একটু শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, আমার পরীক্ষা শেষ হয় হচ্ছে 2012 সালের জুন মাসে। তো জুন মাসে তখন আমি কোচিংয়ের খোঁজ করি। স্বভাবত সেই সময়ে আমরা বিভিন্ন কোচিং ছিল, তার মধ্যে দেখলাম যে রেটিনার মোটামুটি একটা সবার কাছে একটা কথাবার্তা ছিল যে রেটিনাতে কোচিং করা যেতে পারে, ফ্রেন্ডরা অনেকেই ছিল। তো আমি ভর্তির জন্য গেলাম। আমি ভর্তির জন্য যাইনি, খোঁজ নিলাম আর কি আমার ওখানে এক রিলেটিভের মাধ্যমে। আমার বাড়ি তো মানে আমি তো ছিলাম পাবনাতে। তো দেখলাম যে হচ্ছে ওই সময় বলা হতো যে ফার্মগেট হচ্ছে রেটিনার প্রধান শাখা, কিন্তু আলটিমেটলি ওখানে হচ্ছে কোনো ধরনের সিট ছিল না সেই সময়। আচ্ছা। তো আনফর্চুনেটলি যে আমার হচ্ছে শিফট করতে হয়, আমার ভর্তি হতে হয় হচ্ছে উত্তরা ব্রাঞ্চে। এবং উত্তরাতে তখন আসি, আমার এক কাজিন, সে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন কোচিং করতেছিল। তো দুজন সহকারে আমরা হচ্ছে কোচিং করতে আসি। এবং এখানে সবচাইতে একটা ইন্টারেস্টিং বিষয়, আমাদের সময় 2012 সালে সেই সময় কোচিংয়ের আমাদের ফল যখন প্রকাশ করে, ফলাফল প্রকাশের কিছুদিন পরে যখন হচ্ছে সার্কুলার দিবে, সেই সময় এসে সরকার ঘোষণা করে যে এখন থেকে আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে না। আচ্ছা, এখন থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে না, মার্কের ভিত্তিতে আলটিমেটলি মেডিকেল সিলেকশন করা হবে। তো আলটিমেটলি কোচিং করা তো বন্ধ হয়ে গেল। বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে এদিকে অনেকে আবার হচ্ছে আন্দোলন শুরু করলো যে নতুন করে যে না, ভর্তি পরীক্ষার মাধ্যমেই মেডিকেল অ্যাডমিশন হতে হবে। তো সেই আন্দোলনের পরবর্তীতে আবার আন্দোলন সাকসেসফুল হলো। আমি খুব বেশি অংশগ্রহণ করতে পারিনি, যেহেতু আমি ঢাকাতে ছিলাম না, আমি চলে গিয়েছিলাম বাড়িতে। তো আন্দোলন সফল হওয়ার কারণে পরবর্তীতে আবার আসি, আবার ঢাকাতে এসে আবার হচ্ছে নতুন করে শুরু করি। আমাদের পরীক্ষা পিছিয়ে যায়, পিছিয়ে নভেম্বরে পরীক্ষা হয়। তো পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ যে হচ্ছে আল্লাহ তাআলা সেই সময় প্রথম যখন রেজাল্টটা দেয়, আমার চান্সটা হয়েছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে। পরবর্তীতে সেখান থেকে মাইগ্রেশন করে আসি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে। বুঝতে পারছি। তো আপনার তো আসলে মানে মেধাবী স্টুডেন্ট হিসেবে আমরা আপনার পরিচয় আরেকবার পেলাম, কিন্তু পড়াশোনা না করে বাড়িতে চলে গিয়ে কোচিং টাইমে আবার এসে তারপরে হচ্ছে যে মেডিকেলে চান্স পাওয়া বা ডেন্টালে চান্স পাওয়া, বিষয়টা অত্যন্ত আনন্দের ছিল তখন আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য অবশ্যই। তো আমরা একটু মেডিকেল কলেজের গল্পতে আমি চলে যেতে চাচ্ছি সরাসরি। আপনি এমএজি ওসমানী মেডিকেলের ডেন্টাল ইউনিটে চান্স পেলেন, সেখান থেকে স্যার সলিমুল্লাহতে চলে আসলেন মাইগ্রেশন দিয়ে। আপনাদের ক্লাস শুরু হয়েছিল ঠিক জানুয়ারির 5 তারিখ থেকে। আমি 5 তারিখেই হচ্ছে সলিমুল্লাহতে এসে ভর্তি হই। তো প্রথম ক্লাসটা আমি করতে পারিনি, বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেটা, সেটা আমার করা হয়নি। পরবর্তীতে হচ্ছে আমি ক্লাসে জয়েন করেছিলাম। আচ্ছা, আপনি ঠিক কতদিন হচ্ছে নিয়মিত ক্লাস করেছিলেন? 25শে সেপ্টেম্বর পর্যন্ত আমি রেগুলার ছিলাম। না, আমি আসলে ওই গল্পটা জানতে চাচ্ছি যে আপনার মানে একটা ব্রেক যে আসলো মেডিকেল লাইফে, যে আপনি ক্লাসে যাচ্ছেন না বা পিছায় গেলেন ব্যাচ থেকে, ঠিক মানে কতটুকু পর্যন্ত আপনি আপনার ব্যাচের সাথে কন্টিনিউ করেছিলেন 2013 সালে, এবং কখন? 2013 সালের 25শে সেপ্টেম্বর পর্যন্ত। 25 সেপ্টেম্বর পর্যন্ত আপনি রেগুলার ক্লাস করেছিলেন। তারপরে আসলে এমন কি ঘটলো যে ওই তারিখের পর থেকে আর আপনি নিয়মিত ক্লাস করতে পারলেন না? এটা তো একটা লং স্টোরি, যেটা আমি এর আগে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে তুমিও জানো, অনেকেই হয়তো জানে। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতে আসলে স্টোরিটা কি ছিল? যখন আমি ভর্তি হই মেডিকেলে, তো একদমই নতুন, এবং আমাকে দেখতে এখন তো হচ্ছে এখনও ছোটোখাটো লাগে, তখন হচ্ছে আরও বাচ্চা লাগতো। তো যাই হোক, আমার মোটামুটি সবার সাথে ইন্টারাকশন শুরু হয়। ফ্যামিলি মোটামুটি ইসলামিক ব্যাকগ্রাউন্ডের, তো সে কারণে আমার মধ্যেও ইসলামিক যেই ব্যাকগ্রাউন্ডের যেই চিন্তাভাবনা সেগুলো ছিল, এবং দেখা যেত যে নামাজ পড়তাম মোটামুটি রেগুলার। তো ওই সময়, এটা 2012 সাল, যেই সময় হচ্ছে শাহবাগে যেই তথাকথিত গণজাগরণ মঞ্চের একটা আবির্ভাব ছিল 2013 শুরুতে আর কি। তো সেই সময়ে এই
ইসলাম ফোবিয়ার যেই জায়গাটা সেটা কিন্তু সেই সময়ই শুরু হয় 2013 সাল থেকে অ্যাকচুয়ালি। তো তখন থেকে আমি তো হচ্ছে যেহেতু এই বিষয়গুলো একদমই ছোট ছিলাম আর বাসার বাইরে কখনোই ছিলাম না, এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমার খুব বেশি আইডিয়া ছিল না। তো যখন আসি তখন হচ্ছে নামাজ পড়তাম, মোটামুটি পড়তাম। তো আস্তে আস্তে যেটা হয় যে আমাদের যেই রুমে আমরা থাকতাম সেই রুমে মোটামুটি সবাই দেখা যেত হচ্ছে নামাজে যেত আর কি। আপনি হলে উঠছিলেন? হ্যাঁ, হলে ছিলাম। তো সেখান থেকে কোনো এক কারণে তাদের কাছে মনে হয় যে আমার সাথে শিবির সংশ্লিষ্টতা আছে এবং সে কারণে আমাকে সেই দিন রাতে হচ্ছে ডাকা হয় না, আমার রুমে আসা হয়। আমার রুমে এসে তারপরে তো আসলে আপনাকে ঠিক কারা ডাকছিল এবং কি করছিল সেই স্টোরিটা যদি আমাকে একটু বলতেন। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি বিডিএস সেকেন্ড ব্যাচ। আমাদের 2012 সালে প্রথম হচ্ছে বাংলাদেশে প্রায় 7টা ডেন্টাল ইউনিট নতুন করে খোলা হয়, তার মধ্যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ একটা। তার সেকেন্ড ব্যাচ হচ্ছে আমরা, আর ফার্স্ট ব্যাচ হচ্ছে আমাদের সিনিয়র যারা ছিল। তো আমরা যেই হলে থাকতাম তাঁতিবাজার হল, সেই হলে আমরা 2 ব্যাচই ছিলাম, ফার্স্ট ব্যাচ আর হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো যেটা হয় মেডিকেলে তো একটা কালচার সবসময়ই থাকে যে সিনিয়র মেনটেন করার যেই বিষয়টা, তো সেই জিনিসটাও হচ্ছে মোটামুটি ছিল। কিন্তু যেটা হয় তাদের কাছে মনে হয় যে আমার জায়গা থেকে হয়তো আমি শিবিরের সাথে সংশ্লিষ্ট, এবং সে কারণেই তারা হচ্ছে এসে তারা বিভিন্ন ধরনের আমার বেড, আমার হচ্ছে টেবিল, এগুলো তারা চেক করে। আমার ল্যাপটপ ছিল, ল্যাপটপ চেক করে, এবং সেখানে হচ্ছে ইসলামী কিছু বইপত্র ছিল। এবং ইসলামী বইপত্র থাকা মানে তো সেই সময় যেটাকে বলা হতো জিহাদি বই, তারপরে হচ্ছে শিবির। তো এগুলো বলার মাধ্যমে যে শিবিরকে যে উন্মানুষ বানানোর যে জায়গাটা ছিল, সেই প্রচেষ্টা আমার মাধ্যমে মনে হয় ওই সময় আর কি শুরু হয়। তার আগ পর্যন্ত এই কালচারটা কিছুদিন হয়তো ওইভাবে ছিল না ক্যাম্পাসগুলোতে, বাট ওই সময় থেকে এটা নতুন করে শুরু হয়। এবং আচ্ছা, বই পেলো আপনার কাছে, শিবির সন্দেহ করলো, এরপরে মানে আপনার পড়াশোনা কেন ঠিক বন্ধ হয়ে যেতে হলো? মানে তারা কি আপনাকে মানে প্রহার করা বা মারধর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা, বা কী কারণে ঠিক আপনি ক্লাসে যাওয়া বন্ধ করে দিলেন? তো মানে এটা তো হচ্ছে মারধর যেটা ছিল সেটা তো আসলে অবর্ণনীয়, আসলে মানে ব্যাখ্যা করাটা কঠিন। 25 সেপ্টেম্বর রাতে আমি বাইরে ছিলাম, আমার এক রিলেটিভের বাসায় ছিলাম। তো সেখান থেকে আমি রুমে আসি রাত 10টার দিকে। তো 10টার দিকে রুমে আসার পরে আমি নামাজে দাঁড়াবো আমাদের রুমের বেডে আর কি। সেই সময় আমাদের ফার্স্ট ব্যাচের সিনিয়র মোটামুটি প্রায় সবাই ছিল, তার মধ্যে যারা সেই সময় প্রমিনেন্ট ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল। ওই সময় তো আসলে নেতা ছিল না, সবাই ফার্স্ট ইয়ার। আমাদের কাছে তারা হচ্ছে ইমিডিয়েট সিনিয়র, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা সিনিয়র না। তো তারা এসে ডাকে আমাদের সবাইকে, আমরা 12 জন আমাদের রুমে ছিলাম, তো সবাইকে আর কি ডেকে বসায়। তারপর হচ্ছে আমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে যে তুই তো শিবির করিস। আমি কিছুটা হচ্ছে অবাক হই যে আসলে মানে এটা কেন বলতেছে। আমি জিজ্ঞেস না ভাই এরকম তো কিছু না। পরে বলে যে না, আমাদের কাছে প্রমাণ আছে। আমি বললাম যে না ভাই, আমার সাথে তো আসলে কোনো ধরনের শিবির সংশ্লিষ্টতা নাই। বলে যে না আছে, ওই যে এক ভাইয়ের সাথে তোকে হচ্ছে আমরা দেখছি, ওই তো শিবির করে। তো পরবর্তীতে আমি আর কিছু বলি না, আমি তো বললাম যে আসলে যদি সে শিবির করে সেটা তো আর আমি জানি না, এবং তার সাথে কথা বলা যাবে না এরকমটাও তো আসলে নয়। তো তারপরে আমি চুপ। পরে বললো আচ্ছা তোর ল্যাপটপ দে। পরে হচ্ছে আমার ল্যাপটপটা নিল। ল্যাপটপ নিয়ে তারা হচ্ছে ল্যাপটপ সার্চ করতে শুরু করলো, এবং সেখানে হচ্ছে তারা ইসলামী বিভিন্ন বই ছিল। আমার একটা অভ্যাস ছিল যে ওই সময় নতুন হচ্ছে অনলাইনে পিডিএফ কালেকশনের জায়গাটা ছিল, মানে পিডিএফ ছিল ওই সময়। তো পিডিএফ ডাউনলোড করে রাখতাম আমি। তো সেখানে প্রচুর ইসলামী বই, কোরআন, তারপর হাদিস, ফিকা, এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমার পড়াশোনা করার অভ্যাস ছিল। তো সেই বইগুলো সেখানে ছিল, এবং সেগুলো দেখে আসলে যে না তো শিবির কর। এবং সাথেই হচ্ছে একসাথে যারা ছিল
প্রায় 6-7 জন, প্রত্যেকেই হচ্ছে এসে লাথি দেয়, এবং লাথি দেওয়ার পরে আমি তো হচ্ছে বেডে ছিলাম, বেড থেকে পড়ে যাই এবং কন্টিনিউয়াসলি সেখানে হচ্ছে লাথি চলে। তো আমি আসলে ঘটনাটা এতটাই মানে ফাস্ট ছিল যে আসলে এটা প্রসেস করতে আমার একটু সময় লাগছিল যে আসলে কি হচ্ছে এটা। তো যাই হোক, যখন হচ্ছে মাঠ চলতেছিল তার একই সাথে হচ্ছে ওই সময় আমার ল্যাপটপের পর আমার হচ্ছে যেই টেবিল ছিল সেই টেবিলেও কিছু ইসলাম বই ছিল, সেগুলোকেও হচ্ছে নিয়ে, বরং তখন হচ্ছে আরও যে না তো না মানে সফট কপি না হার্ড কপিও আছে। তো এবং মাঠ চলতে থাকে, এবং এটা মোটামুটি আমার সাথে তারা আসে হচ্ছে 10টার সময়, 10টা থেকে 12টা পর্যন্ত তারা মারধর করে। তারপরে হচ্ছে তারা ফোন দেয় যে শিবির পাইছি, যে ওই সময় ছাত্রলীগের যারা হচ্ছে পোস্টেড লিডার ছিল, যারা সভাপতি সেক্রেটারি যারা ছিল, তো তারা চলে আসে। এসে দ্বিতীয় দফায় তারা হচ্ছে জিজ্ঞাসাবাদ শুরু করে যে কার কার সাথে পরিচয় আছে, কারা কারা হচ্ছে তোর সাথে সবার নাম বল, কাদের কাদের চিনিস। তো আলটিমেটলি মার চলতে থাকে, এবং তারাই বিভিন্ন জনের অমুকে করে কিনা অমুকে করে কিনা, যতক্ষণ বলা হচ্ছিল যে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে মাঠ চলতেছিল, হ্যাঁ বললে ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এটা মোটামুটি চলে হচ্ছে 2টা পর্যন্ত। তারপরে আমাকে তো মারতেছিল আমাদের যেই হল বিডিএস আমরা থাকতাম সেখানে, পরে আমাকে নিয়ে গেল যেখানে হচ্ছে এমবিবিএসের ওরা থাকতো সেখানে, এবং সেখানে গিয়ে হচ্ছে আবারও আরেক দফা, ওখানেও কয়েকজনকে তারা টার্গেট করে, তাদের সহ আবার হচ্ছে সেখানে মারধর চলে। ওটা প্রায় হচ্ছে 4টা পর্যন্ত। 4টার পরে এর মধ্যে হচ্ছে বাসায় ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনার ছেলেকে হচ্ছে আমরা পুলিশে দিয়ে দিব, ঠিক আছে, ছেলে তো জঙ্গি। পরবর্তীতে যেটা হয় যে আমি রিকোয়েস্ট করি যে না এরকম যেন কিছু না হয়। পরবর্তীতে মোটামুটি দেখা যায় যে তারা কিছুটা মোটামুটি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে পুলিশে দিয়ে দিবে। তো সেখানে আমি অনেক বেশি রিকোয়েস্ট করি যে না এটা যেন না হয়। পরে শেষ পর্যন্ত তারা বলে যে তুই হচ্ছে আগামী 3-4 মাস ক্যাম্পাস আসতে পারবি না, এটাই হচ্ছে তোরা হচ্ছে আপাতত পুলিশে দিচ্ছি না, কিন্তু তুই ক্যাম্পাসে 3-4 মাস আসবি না। তারপরে আসলে ওই দিন মানে তখন থেকে আপনার আসলে ক্লাসে বা পড়াশোনায় অনিয়মিত হওয়াটা শুরু। আমি আসলে একটু জানতে চাই যে আপনাকে এই যে রাত 10টা থেকে শুরু করে প্রায় রাত 2টা বা 4টা পর্যন্ত যে আপনাদেরকে গায়ে হাত তোলা হলো বা প্রহার করা হলো, মারা হলো, এই সময় আসলে আপনাদের মানে অন্য ব্যাচমেট যারা ছিল তাদের রেসপন্সটা কী ছিল, বা তারা কি কখনো কলেজ প্রশাসন যারা ছিল তাদের কাছে জানানোর চেষ্টা করছে কিনা, বা তাদের ফিডব্যাকটা আসলে কী ছিল? অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে তুমিও জানো যে আসলে মেডিকেলে ফার্স্ট ইয়ারের একটা ছেলে কি পরিমাণ ট্রমাটাইজড থাকে সিনিয়রদের দ্বারা। আসলে তারা আসলে সিনিয়ররা কীরকম ট্রিট করে যারা ইমিডিয়েট জুনিয়র তাদেরকে। তো তারা জাস্ট হচ্ছে দেখতেছিল যে কি ঘটতেছে এখানে, কারণ এটা তো তারাও কেউ চিন্তা করে নেই, আমিও কেউ চিন্তা করে নেই। তো প্রসেস করতে আসলে সবার সময় লাগতেছিল যে কি হচ্ছে। তো তারা আসলে ভয় পেয়েই ওখানে, আর এর মধ্যে তো আমার ব্যাচের 2-3 জন ইনভলভ ছিল যারা আসলে আমাকে আমার যে আচরণের যে জায়গাটা সেটাকে আসলে ফাইন্ড আউট করে উপরে কথা লাগানোর জন্য সেখানে তারও কয়েকজন ছিল। বুঝতে পারছি। আপনার হচ্ছে যারা আপনাকে মারধর করেছে তারা আসলে এখন কে কোথায় আছে, বা আপনার কোনো খোঁজ আছে কিনা তাদের কাছে? খোঁজ সবাই তো আসলে চেনা পরিচিতই, তারা তো কেউ হচ্ছে অদৃশ্য না। আছে এখন বিভিন্ন অনেকে হচ্ছে সরকারি জবে আছে, কেউ আর্মিতে আছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনার এই যে 3-4 মাস তার একটা টাইম বেঁধে দিল যে এর মধ্যে আপনি ক্লাসে আসতে পারবেন না, তো এই সময়টায় আপনি হচ্ছে আসলে কি করেছেন? আপনি কি তাদের সাথে আবার যোগাযোগ করে ক্লাসে ফেরার, বা কলেজ প্রশাসনের সাথে আসলে যোগাযোগ করে, বা আপনার ফ্যামিলির পক্ষ থেকে আসলে কোনো ধরনের চেষ্টা করা হয়েছিল কিনা যে পড়াশোনাটা যাতে কন্টিনিউ করা যায়? আচ্ছা, এখানে তার কিছুদিন 10-12 দিন পরে আমি তো হচ্ছে ওই দিন সকালবেলায় আমি হসপিটালে যাই। হসপিটালে গিয়ে এক্সরে করি যে আসলে কোনো ফ্র্যাকচার বা কিছু হয়েছে কি না। তো আল্লাহর রহমত যে হচ্ছে কোনো ফ্র্যাকচার ছিল না। তো সেদিনই আমি বাসায় চলে যাই পাবনাতে, এবং পাবনাতে যাওয়ার
10-12 দিন পরে আমাদের তৎকালীন যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি হচ্ছে ফোন দিয়েছিলেন, আব্বুর কাছে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন কথাবার্তা। তো আসলে তিনি আসতে বলেছিলেন যে, কিন্তু যেটা আসলে ওই সময়কার যে পরিস্থিতি সেখানে আসলে আমাকে ওই মুহূর্তে আবারও ফেরত পাঠানোর ব্যাপারে আসলে ফ্যামিলি ওরকম সাহসটা পাচ্ছিল না যে আমাকে আবার, কারণ সে প্রিন্সিপাল স্যার বলেছিল যে আসলে সে সবার অভিভাবক, কিন্তু আসলে সে তো সবার অভিভাবকত্ব পালন করতে পারে নাই, তাই না? বরং হচ্ছে সেই তাদেরকেই তো আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তো সেই কারণে আসলে ফ্যামিলি ওই পরিমাণ সাহস আর করেনি। আমি সেই সময়টা বাসাতেই ছিলাম। তার পরবর্তীতে যেটা হয়, আমাদের তো ওই সময় 4 বছর, আমাদের 4টা প্রফ ছিল 4 বছরে, এটা পরবর্তীতে হচ্ছে 5টা প্রফে আসে, 4টা প্রফে আসে 5 বছরে। তো ওই সময় 4 বছরের কোর্স ছিল। প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো, তো আমাকে মারা হলো সেপ্টেম্বরে, আমাদের পরীক্ষা ছিল হচ্ছে ফেব্রুয়ারিতে। যেহেতু আমার 3 মাসের যেই জায়গাটা সেটা তো হচ্ছে আমাকে যেহেতু দিবে না, তো মেডিকেলে তো ক্লিয়ারেন্সের একটা বিষয় থাকে, ক্লাস করার একটা বিষয় থাকে, তো সেই জায়গায় তো গ্যাপ পড়ে যায়। আমি যেটা চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা গ্যাপ হয়েছে, চেষ্টা করব হচ্ছে নেক্সট ব্যাচের সাথে আবারও কন্টিনিউ, নেক্সট ব্যাচের সাথে একদম নতুন করে শুরু করা, অর্থাৎ আমি 2nd ব্যাচে ছিলাম, তো 3rd ব্যাচের সাথে আমি একদম নতুন করে শুরু করব, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো আমিও মোটামুটি সেই সময়টা বাসায়, যেহেতু একটা ট্রমার মধ্যে ছিলাম, বাসায় ছিলাম এবং বাসায় থেকে এই পরিকল্পনাটা করেছিলাম যে আমি আসলে আমার ব্যাচের সাথে কন্টিনিউ করব না, আমি যারা জুনিয়র আছে তাদের সাথে কন্টিনিউ করব, মানে 3rd ব্যাচের সাথে কন্টিনিউ করব। তো এটাই মোটামুটি সেই সময় ডিসিশন ছিল। এবং তারপরে আমি চলে আসি যখন 3rd ব্যাচের ক্লাস শুরু হয়, অর্থাৎ জানুয়ারিতে, পরের বছর 14 সালের জানুয়ারিতে আমি হচ্ছে আবারও 3rd ব্যাচের সাথে আমি কলেজে আসি। এসে হচ্ছে অনুমতি নেই যে আমি 3rd ব্যাচের সাথে ক্লাস করব এবং 3rd ব্যাচের সাথে ক্লাস করা শুরু করি। 3rd ব্যাচের সাথে আমি মোটামুটি আবারও একটা মোটামুটি রেগুলার ছিলাম 6 মাস মতো আমি 3rd ব্যাচের সাথেও রেগুলার ছিলাম। এবং 3rd ব্যাচের সাথে আমার রেজাল্ট ভালো ছিল, কারণ আমি যেহেতু ফার্স্ট ব্যাচের মানে 2nd ব্যাচের সাথে আমি মোটামুটি ফার্স্ট টার্মের যেই পড়াশোনা সেগুলো আমার কমপ্লিট ছিল। তো যখন আমি 3rd ব্যাচের সাথে কন্টিনিউ করি সেখানে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, টপ দিকেই ছিল। কিন্তু যেটা হয় যে জুন মাসে, অর্থাৎ ফার্স্ট টার্মের পরে আমি অ্যাকচুয়ালি যেটা হয়তো আমি এরপরে আর হলে ছিলাম না, বাইরে তখন বাসা নিয়েছিলাম মালিবাগে। আমার মেডিকেল তো হচ্ছে পুরান ঢাকাতে, তো সে মানে অনেকটা দূরে হচ্ছে বাসা নেই, সেখান থেকে হচ্ছে আসতাম, সে ক্লাস করতাম এবং আমি ঢুকতাম হচ্ছে পেছন সাইড দিয়ে, যাতে আমার সাথে কারো কোনো দেখা না হয়। ঠিক আছে, আমার মানে বিষয়টা এতটাই ট্রমা ছিল, আমি আসলে তাদের ফেসটা দেখতে যাচ্ছিলাম না, এরকমটা ওই সময় আমার চিন্তায় ছিল। যেটা হয় যে যখন জুন মাস 2014 সালে, তখন আমাকে ফার্স্ট ব্যাচের কয়েকজন আবারও হচ্ছে ক্যাম্পাসে দেখে এবং দেখে যে কিরে তুই ক্যাম্পাসে কী করিস। ওই রকমভাবে যে থ্রেড দিয়ে বলেছিল ব্যাপারটা এরকম নয়, আমার কাছে বিষয়টা আসলে বেশ ট্রমাটিক ছিল। এবং সেটা নিয়ে আরও কিছুদিন দেখা যায় যে গ্যাপ চলে যায়, বেশ কয়েকদিন, প্রায় হচ্ছে তারপরে 2 মাস মতো আমার একটা গ্যাপ হয়। 2 মাস গ্যাপ হওয়ার পরে তারপরে আসার পরে আবারও হচ্ছে কয়েকদিন, কিন্তু যেটা হয় সেকেন্ডবার আপনার যে গ্যাপ হলো এই সময় তারা শারীরিকভাবে আপনাকে কোনো না আঘাত করে না, সেকেন্ড টাইম মৌখিকভাবে যে কিরে তুই ক্যাম্পাসে কী করিস। পরবর্তীতে এবং 2014 সাল তো সম্ভবত ইলেকশনের সামনে, সম্ভবত ইলেকশন ছিল 2013 সালের শেষ দিকে, মানে 14 সালের জানুয়ারিতে সম্ভবত ইলেকশন ছিল আর কি। হ্যাঁ, 14 সালে জানুয়ারিকে, মানে ইলেকশনের পরবর্তীতে যখন হচ্ছে আওয়ামী লীগ নতুন করে হচ্ছে আবারও ক্ষমতায় আসে, তার পরবর্তী সময়ে আমি ক্যাম্পাসে যখন যাচ্ছিলাম, যখন এই কথাগুলো আবার বলে, তো তখন আমি আবারও 2 মাসের একটা ডিলে হয় এবং তারপর আবার যখন যাই তখন আসলে আমি মোটামুটি একটা বিচ্ছিন্ন হয়ে গেছি। মানে আপনি আপনার ব্যাচমেট যারা ছিল তাদের কাছ থেকেও বিচ্ছিন্ন, আবার হচ্ছে পরের ব্যাচ থেকেও মোটামুটি বিচ্ছিন্ন। তো তখন গিয়ে আমার
আবারও যে আমি তো কিছুই ইয়ে করতে পারতেছি না। সবার ওই সময় তো হচ্ছে আমাদের নভেম্বরে হচ্ছে টার্ম হতো, সেকেন্ড টার্ম হয়ে যেত এবং আলটিমেটলি সবাই প্রফের দিকে চলে যেত। আমার ক্লাস শেষ হয়ে যেত নভেম্বরে। আমার 2 মাস গ্যাপ হওয়ার কারণে ওই সময় গিয়ে দেখি যে আসলে তখন আবার হচ্ছে টার্মের ইয়ে শুরু, তো আমি তো ওই সময় কিছুই পারি না। তখন চিন্তা হলো যে না আচ্ছা ঠিক আছে, তাহলে 6 মাস পরে, ওই সময় আমাদের তো 6 মাস পর পর পরীক্ষা দেওয়া যায়, 6 মাস পরে আচ্ছা দিই, 6 মাস পরে দিব। তো 6 মাস পরে দিব সেই আশা করতে করতে আবার যেহেতু যখন ডিরেল হয়ে যায় 6 মাসের মধ্যে আর তো ক্যাম্পাসে যাইনি বা যাওয়ার ওই রকম আর যার আসে নাই। আবার পরীক্ষার আগ দিয়ে গেছি যে 6 মাস আগে পরীক্ষার, তো স্যার দেখেই ক্যাম্পাসে আমি কি করি, কোনো চেহারা দেখি না কখনো। তো এই যে জায়গাটা, তারপরে যেটা হলো যে আসলে আর মানে এই যাওয়ার যে আগ্রহ, লাইনচ্যুত হলেন, মানে আপনার ব্যাচমেট এবং পরের ব্যাচের সাথে যে আপনার একটা কন্টিনিউশন ছিল, সেখান থেকে যে আপনার একটা ব্রেক আসলো, এরপরে আপনি আসলে কন্টিনিউ আর না, আর কোনো ব্যাচের সাথে আমি আর কন্টিনিউ করতে পারলেন না। আমার প্রত্যেকবারই টার্গেট থাকতো যে 6 মাস পরে পরীক্ষা দিই। আচ্ছা, আপনি মানে রেগুলার হওয়ার চেষ্টাটা ওইভাবে তখন করেছিলেন কিনা? অ্যাকচুয়ালি যেহেতু কোনো ব্যাচ নাই, দুইটা বিষয় ছিল যে আমি আবারও হচ্ছে নতুন কোনো ব্যাচের সাথে একদম শুরু থেকে শুরু করব, নইলে হচ্ছে মানে নিজে নিজে পড়ে 6 মাস পরের যে পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষাটা আমি দিব। কিন্তু যেটা হতো যে আসলে ওই যে কলেজে যাওয়ার যে আগ্রহ, সেই আগ্রহটা আসলে ব্যাচ বা ক্লাস না থাকলে এটা তৈরি করাটা অনেক। তখনকার যারা মানে ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট, তারা তো আসলে আপনার বেশ জুনিয়র ছিল, তাদের সাথে আসলে ওইভাবে আপনার কানেকশনও বা কানেক্টিভিটিটা কাউকে চিনতেনই না। আমি তো হলেও থাকতাম না, আমি তো বাইরে থাকতাম, আমি আমার সাথে কারো কোনো পরিচয়ও ছিল না এবং দেখা যেত যে আসলে মানে আমি একদমই কিছুটা আইসোলেটেড হয়ে যাই আর কি মোটামুটি। তারপরে ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত পরিসর, দেখা যাচ্ছে কিছু কোচিংয়ে কিছু ক্লাস, এই কেন্দ্রিকই জীবন শুরু হয়ে যায়। আচ্ছা, তো এই সময়টা আসলে আপনি তো ঢাকায় থাকতেন, বাইরে থাকতেন, কলেজে যেতেন না, আপনার ফ্যামিলি আসলে এই সময়টা বা আপনি ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করছেন, বা এই সময়টা আসলে আপনার ফ্যামিলির সাপোর্টেরও তো আসলে একটা দরকার ছিল, সেটা আসলে কিভাবে ইয়া হইল? ফ্যামিলি তো অনেক বেশি সাপোর্টিভ ছিল, আব্বু আম্মু সবাই হচ্ছে অনেক সাপোর্টিভ ছিল এবং তারা আমাকে রেগুলার যেই চলার যেই টাকাটা সেটা মোটামুটি তারা আমাকে রেগুলার দিয়েছে, যেই টাকাটা সেটা। তো সেভাবেই হচ্ছে মোটামুটি চলেছি, যেটা তারাও আশা করতো, আমিও যেরকম আশা করতাম যে 6 মাস পরে পরীক্ষা দিব, তারাও আশা করতো 6 মাস পরে পরীক্ষা দিব। তো এই যে একটা আশার দোলা চালে, তারাও যখন 2 বছর 3 বছর চলে যায় আসলে, তারপর তারাও কিছুটা অলমোস্ট হতাশ হয়ে যায়। আর আমার জায়গা থেকে তো আসলে সেই সময় যেটা আসলে আমি ভাবতাম না এত কিছু। এইভাবে আসলে আপনার যে আপনি অনিয়মিত হলেন, ঠিক কতদিন আসলে অনিয়মিত বিষয়টা চলছে এবং আপনি পুনরায় নতুন করে আসলে শুরু করলেন ঠিক কবে এসে? যখন 2017 সাল 2018 সাল তখন গিয়ে হচ্ছে আমি আবারও মোটামুটি এক দৃঢ় ডিসিশন নেই যে হচ্ছে আমি আবার নতুন করে শুরু করব। একটু আপনাকে থামাচ্ছি, 2017 সাল তার মানে হচ্ছে তো 2018 সাল। আপনার যারা ব্যাচমেট আছেন তারা তো ততদিনে পাশ করে ইন্টার্নশিপ শেষ করে চলে গেছেন। 2018 সালে আমার ব্যাচমেটরা ইন্টার্ন করতেছে। আচ্ছা, ওই সময় এসে আপনি আবার হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়া শুরু করার চেষ্টা করলাম, কিন্তু তখন গিয়ে যেটা জানলাম যে অ্যাকচুয়ালি মেডিকেলে যেটা রুলস যে 4 বছর পর্যন্ত যদি কেউ 4টা প্রফ না দেয় টানা, তাহলে আসলে তার স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে যায়। তারপরে তার আরও একটা প্রফ হচ্ছে মানে কন্টিনিউ করতে হয় এবং তারপরে নতুন করে রিরেজিস্ট্রেশন করার মাধ্যমে সে আবার কন্টিনিউ করতে পারে, জরিমানা দিতে হয়, তার স্টুডেন্টশিপ আসলে ক্যান্সেল হয়ে যায়। তো তখন হচ্ছে আমি এটা জানি এবং তারপরে অ্যাপ্লিকেশন করতে হয়। আমি এখানে অ্যাপ্লিকেশন করি প্রিন্সিপালের মাধ্যমে, সেটা ফরওয়ার্ড হয়ে আবার চলে যায় হচ্ছে ঢাকা ভার্সিটিতে, সেখানকার ডিমস কাউন্সিলে আবার সেটা রিভিউ হয়। এটা একটা লেন্দি প্রসেস, এখানে প্রায় 6 থেকে 7 মাস চলে যায় এই প্রসিডিউরে। আচ্ছা, মানে আপনি শুরু করতে চাচ্ছেন সেখানেও আবার নতুন করে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আপনাকে আরও 6-7 মাস। হ্যাঁ, এবং যেটা হয় যে ওই ব্যাচের সাথেও হচ্ছে আলটিমেটলি আর কন্টিনিউ করা হয়নি এবং ওই ব্যাচের পরের ব্যাচের সাথেও আমার এই কন্টিনিউশনের এটা হয়নি। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ওইটা যখন হয় আমার কারিকুলাম ছিল হচ্ছে 4 বছরের কারিকুলাম, আচ্ছা, যেটা আমার ভর্তি। কিন্তু
যখন হচ্ছে 6 ব্যাচ শেষ হয়ে যায়, অর্থাৎ 7 ব্যাচ 2017-18 সেশন যেটা, সেখান থেকে কারিকুলাম চেঞ্জ হয়ে 5 বছরের 5 বছর বিডিএস, তখন 5 বছর বিডিএস 5 বছর চলে আসে এবং কারিকুলাম সাবজেক্ট সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। এবং যেটা হয় যে আসলে আমাদের মেডিকেলে আমার কারিকুলামে আর কোনো স্টুডেন্ট ছিল না সেই মুহূর্তে। তো নতুন করে দেখা যায় যে আসলে আমি কাদের সাথে কন্টিনিউ করবো, এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমার 5 বছরের কারিকুলামে আমি ইনক্লুড হতে পারবো কিনা, সেটার জন্য আবার রিঅ্যাপ্লিকেশন করতে হয়। সেটাও হচ্ছে আরও 1 বছরের ফরওয়ার্ড, আরও একটা মানে প্রায় এরকম 7-8 মাসের বিষয়। শেষ পর্যন্ত সেটা শেষ হয় 2019 সালের জুলাই মাসের দিকে, যেই সময় আমাদের যেটা 8 ব্যাচ, অর্থাৎ 2018-19 সেশন যেটা, সেই ব্যাচেরও মোটামুটি অর্ধেকটা পথ চলে গেছে তারা। আচ্ছা। তো সেই সময় আমি ভাবতেছিলাম, আমি তাদের সাথে প্রথমে 2 মাস ক্লাস করেছিলাম 8 ব্যাচের সাথে, কিন্তু যেটা হয় যে আসলে আমার কোনো রোল নেই, কোনো ইয়ে নেই, আমার ওই স্টিমুলেশনটা আর ছিল না। এবং তারপর যখন হচ্ছে জুন মাসের দিকে যখন আমি এটা পাই যে আমি 5 বছরের কারিকুলামের সাথে আমি কন্টিনিউ করতে পারবো নতুন করে, তখন আমার সামনে জায়গাটা ছিল যে আমি আবারও হচ্ছে এই ব্যাচের সাথে শুরু করব কিনা এবং এই গ্যাপটা আমি আবার ফিল আপ করতে পারবো কিনা, নাকি আমি পরের ব্যাচের সাথে শুরু করব। যাই হোক, সেই সময় সিদ্ধান্ত নেই না যে যদি আমি শুরু করি আমি একদম নতুন করেই হয়তো শুরু করব, যেখান থেকে হয়তো আমার আর পেছনে ফিরতে হবে না। তো এই ডিসিশন নেওয়াটা এতটা সহজ ছিল না, কিন্তু সব কিছু মিলে এটা আমি সেই সময় নিয়েছিলাম যে না, আমি 2019-20 সেশনের সাথে একদম ফার্স্ট ইয়ার হিসেবে, একদম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আমি শুরু করব। আচ্ছা, আপনি মেডিকেলে চান্স পেলেন 2012-13 সেশন, আপনি হচ্ছে যে প্রায় 7 বছর গ্যাপ দিয়ে আপনি এসে হচ্ছে 2019-20 সেশনের সাথে কন্টিনিউ করলেন। আপনার এই যে একটা মানে বেশ বড় গ্যাপ, কিছু কারণে আপনি শারীরিকভাবে প্রহারের শিকার হইলেন, থ্রেটের শিকার হইলেন, এরপর আপনি যে মেডিকেল কলেজে অনিয়মিত হয়ে গেলেন এবং দীর্ঘদিনের একটা অনিয়মিত থাকার পর নতুন করে যে শুরু করা, এই জায়গাতে আসলে যে আপনি অ্যাপ্লিকেশন নিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরছেন নতুন করে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, এই সবগুলো বিষয় আপনি আসলে আপনার যারা স্যার আছেন, কলেজের প্রিন্সিপাল বা অন্য টিচাররা, তাদের আসলে কতটুকু হেল্প পেয়েছিলেন বা এই পথটা আসলে কতটা কঠিন ছিল সেটা যদি একটু বলতেন। আসলে সত্যি কথা বলতে আমি যখন ডিপার্টমেন্টে যেতাম, তারা তো আসলে দেখতো যে আমি ওই পরীক্ষার আগে আগে আসি এবং তারপর আসলে আমার কোনো খোঁজ থাকে না। তো তারা মোটামুটি আমার উপর অনেক বেশি বিরক্তি ছিল তাদের সবারই। যেটা মেডিকেলে টিচারদের যেটা কমন একটা সিনারিও দেখা যায় যে তারা তাদেরকেই পছন্দ করে যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট। এছাড়া আসলে সবার প্রতি তাদের আসলে ওই পরিমাণ ভালো লাগা বা তাদের প্রতি সহানুভূতিশীল, এই জিনিসটা আমাদের মেডিকেল জগতে আমরা একটু কম দেখি। তো সে কারণে আসলে ওই পরিমাণ জায়গা যে আসলে আমি আবার কি করতেছি এই বিষয়ে আসলে মেডিকেলের যারা টিচার তারা এগুলো জানতও না, তারা আসলে খুব বেশি জানার চেষ্টাও করেনি। তবে যখন আমি এই অ্যাপ্লিকেশনের যে সাইনগুলো, সিগনেচারগুলো, এগুলো করতে তারা মোটামুটি প্রিন্সিপাল স্যার যখন যাদের কাছে গিয়েছি তারা হেল্পফুল ছিল, তারা এটা নিয়ে ঝামেলা করেনি। অর্থাৎ তাদের যে ফরওয়ার্ডিংয়ের কাজ সেখানে আসলে খুব বেশি ঝামেলা হয়নি, কিন্তু ওই প্রসিডিওরটা হতে একটু লেন্দি লাগে। অর্থাৎ ওই মিটিংগুলো হয়তো হচ্ছে রেগুলার প্রতি মাসে হয় না, মিটিং হয়তো 3-4 মাস পরে হচ্ছে। তো এই কারণে এই প্রসিডিওরগুলোতে সময় বেশি লাগে। আচ্ছা, আপনি যে শুরু করলেন সর্বশেষ 2020 সালে, সে 19-20 সেশন তো 20 সালে ক্লাস শুরু করলো, 20-এ এসে শুরু করলেন এবং আপনি হচ্ছে যে 25-এ এসে আলটিমেটলি আপনার বিডিএস এক্সাম ফাইনাল পাস করার মাধ্যমে আপনি ডাক্তার হলেন। তো আমি শুরুটা একটু জানতে চাচ্ছি যে 7 বছর জুনিয়র তাদের সাথে শুরু করা, মানে 7 বছর তো হিউজ গ্যাপ। মানে আমি মেডিকেলে যখন চান্স পাই তখন যারা মানে ইন্টার্নশিপ করতো তারা আমার 5 ব্যাচ সিনিয়র ছিল। তো 7 ব্যাচ মানে তো আপনার অলমোস্ট তাদের সাথে কোনো দেখা হওয়ার সুযোগও নাই বা নেই। তো এদের সাথে আসলে কিভাবে স্টার্টিংটা বা আপনি তাদের সাথে র্যাপো বিল্ড আপটা কীভাবে করলেন সিনিয়র হিসাবে, মানে এই গল্পটা একটু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন তাহলে মনে হয় যে যারা এরকম পিছায় আছে তাদের ক্ষেত্রে এটা একটু একটা ইন্সপায়ারিং একটা বিষয় হতো। আচ্ছা, তো এখানে মূলত আমি যখন শুরু করি আমার এখানেও মানে তাদের সাথে একদম প্রথম দিন শুরু করতে পারি নাই। তাদের ক্লাস শুরু হয় হচ্ছে 2020 সালের 4 ফেব্রুয়ারি। কিন্তু আমার ওই যে তাদের 7 বছরের জুনিয়রের সাথে ক্লাস করবো, এই যে মাথায় এই জিনিসটা নিয়ে আসা, এটা আনতে আমার সময় লেগেছে। মোটামুটি 15-20 দিন পরে আমি খুবই স্ট্রংলি ডিটারমাইন্ড হই যে না,
আমি আজকে যাব কলেজে, আমি যাবই। এবং আমি যাই, গিয়ে হচ্ছে একদম লাস্টের বেঞ্চ, সেখানে গিয়ে বসে হচ্ছে যারা হচ্ছে ইয়েরা ছিল তারা আসলে অবাক হয়ে যে আসলে কে আসছে, চিনে না, কারণ প্রায় 20 দিন তারা ক্লাস করছে, আমাকে তো কখনো দেখেনি, তাদের ব্যাচেরও আমি কেউ না। তারা মোটামুটি আমি পিছনে যা বসি। পরবর্তীতে টিচাররা আসে, রোল কল যখন করতেছে তখন হচ্ছে আমি বলি যে আসলে আমি ওল্ড স্টুডেন্ট। কোন ব্যাচ? আমি বলি হচ্ছে সেকেন্ড ব্যাচ। এবং এটা শুনে আসলে সবারই, আমাকে দেখে তো আসলে কেউ মনে করে নাই যে হচ্ছে আমি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। কিন্তু যখন আমি বলি তখন যে কী হয়েছিল, তা আমি বলি যে অ্যাকচুয়ালি ওই সময় যেটা বিষয় ছিল যে আমার যেই টর্চারের যেই কারণ সেটাও হচ্ছে বলার মতো পরিবেশ তো সেই সময় ছিল না, কাউকে বলার সুযোগও সেটা ছিল না। যেটা বলেছিলাম যে আসলে ফ্যামিলিয়াল ইস্যু ছিল, যে কারণে ইয়ে হয়েছে, আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। তো ঠিক আছে, টিচাররা ইয়ে করতো, আমি একদম লাস্ট বেঞ্চে বসি। সেই সময় হচ্ছে করোনার যেই মহামারী সেটা সেই সময় শুরু হয় এবং সেটা খুবই একটা আনফর্চুনেট যে আমি মাত্র শুরু করব। আমি 20 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করি, ফেব্রুয়ারি 20 তারিখ থেকে। আর করোনার যেই প্রাদুর্ভাব, ওই সময় করোনা অলরেডি শোনা যাচ্ছে যে করোনার মার্চের মোটামুটি 10 তারিখে যে করোনা একটা মহামারী পর্যায়ে যাচ্ছে। তখন স্কুল কলেজ বন্ধ হবে কিনা এটা সিদ্ধান্ত হয়নি, যে কি হবে না হবে। 13 তারিখ থেকে হচ্ছে সিদ্ধান্ত হলো যে আসলে মেডিকেল কলেজ বন্ধ। তারপরেও হচ্ছে যে আবার হয়তো এক সপ্তাহ বন্ধ ছিল, এক সপ্তাহ পর হয়তো খুলবে। কিন্তু সেই 1 সপ্তাহ পরে হচ্ছে আমি চলে গেলাম পাবনা, অর্থাৎ বাড়ি চলে গেলাম। এবং তারপরে এটা তো প্রলং হতে থাকলো, অর্থাৎ আমি আবার শুরু করলাম এবং তারপরে আপনার প্রত্যেকটা শুরুতেই যে কোনো না কোনো কারণে একটা পজ চলে আসছে। আসলে আমরাও খুব সহজেই বলে ফেলতেছি, কিন্তু এটা আসলে মেডিকেল স্টুডেন্ট যারা, তারা হয়তো খুব সহজে বুঝতে পারবে যেটা কত টাফ ছিল 7-8 বছর পরে এসে আবার শুরু করা। একদম যারা জুনিয়র, অনেক ছোট, আপনি যখন মেডিকেলে চান্স পেয়েছেন তখন তারা হয়তো, এদের ম্যাক্সিমামই তখন হচ্ছে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে হয়তো 3-4 এরকম পড়ে। সেই বাচ্চা ছেলেপেলেদের সাথে শুরু করাটা আসলে অত বেশি সহজ ছিল না আপনার জন্য, এবং শুরু করার পরে আবার একটা গ্যাপ চলে আসলো। তো ওই সময় আপনি আসলে কিভাবে কন্টিনিউ করেছেন? অনলাইন ক্লাস, পরীক্ষা এগুলো দিতেন নাকি? প্রথম যখন প্রায় 3-4 মাস তো আসলে পুরোপুরি অনিশ্চয়তার একটা সময় ছিল। সম্ভবত জুলাই বা অগাস্ট থেকে অনলাইন ক্লাসের যেই আইডিয়া সেটা শুরু হয় এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তখন কানেক্টেড হই এবং পড়াশোনা আসলে কিছুটা শুরু হয়। তার আগ পর্যন্ত আবারও সেই হতাশার মতো একটা জায়গা ছিল যে এত বছর পর আবার শুরু করলাম, আবারও এরকম একটা ব্রেক, এবং এটা কবে শেষ হবে সেই সময় তো আসলে সার্টেনিটি ছিল না। তো যাই হোক, কিন্তু যেটা আমার কাছে ভালো লাগার যে এটার একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডটা হচ্ছে এই যে আমি একটা ব্রেক, যে আসলে ফিজিক্যালি কারোর সাথে আমার কোনো মিট আপ হচ্ছে না, আমার যেই র্যাপো বিল্ড আপের যে বিষয় সেটা আসলে নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমার ক্লাসে যেতে হচ্ছে না, ওই যেই মানসিক যে জায়গাটা, সেটার প্রেশার নেওয়ার যে বিষয়টা, সেটাও আসলে নিতে হচ্ছে না। অনলাইন ক্লাসের মাধ্যমে মোটামুটি ফার্স্ট ইয়ার 2020 থেকে 2021 সালের অক্টোবর পর্যন্ত আমাদের অনলাইনে ক্লাস হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হয়েছে। এবং সেই সময়ের মধ্যে মোটামুটি, কারণ যদি রেগুলার ক্লাস হতো, আমাদের প্রফ হতো হচ্ছে মেতেও তো হয়নি। তো সেই সময়ের মধ্যে আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যায় সেপ্টেম্বরের মধ্যে, এবং সেই সময় টার্ম হয়, টার্মগুলো অনলাইনে হয়। যেহেতু ওই পরীক্ষা সমস্ত যেগুলো হয়েছিল সেখানে মোটামুটি রেগুলারলি আলহামদুলিল্লাহ পাশ করি। তারপরে যখন ক্লাস শুরু হয় সেখানে এসে আসলে ওই জায়গাটা, যেহেতু আমি অলরেডি একটা পুরো সিলেবাস কাভার হয়ে গেছে, পড়াশোনা মোটামুটি করেছি, তো তারপরে এসে ওই সময় রিটেন পরীক্ষা হয়, কিছু ফিজিক্যাল পরীক্ষা হয়, এবং তার পরবর্তীতে ফাইনালি প্রফ হয়। 2022 সালে ফার্স্ট প্রফ হয়। এবং এই সময়ের মধ্যে আসলে ব্যাচমেট যারা ছিল, অর্থাৎ আমাদের 2019-20 সেশনের যারা, ওদের সাথে আসলে তেমন সম্পর্ক, তাদের সাথে আমি ক্লাসই করি নাই। অনলাইনে ক্লাসের সাথে কানেক্টেড হয়ে থাকতাম, শুনতাম, কিন্তু আসলে কারোর সাথে ওই রকম পরিমাণ কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, প্রফ যখন শেষ করি, সেকেন্ড প্রফ যখন শুরু করি, সেকেন্ড প্রফের ক্লাস শুরু হয়, তখন আসলে ওদের সাথে টুকটাক ইন্টারাকশন হওয়া শুরু হয়, কথাবার্তা বলা। পরীক্ষার মধ্যে কিছু হয়েছিল, পরীক্ষা কেন্দ্রিক, কিন্তু এর বাইরে আসলে তেমন
তাদের সাথে পরিচিত, কথা বলা, আড্ডা দেওয়া এরকম সম্পর্ক আসলে ছিল না। সেকেন্ড প্রফের ক্লাস কিছুদিন শুরু করি, পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার পরীক্ষা মার্চে হয়, শেষ হয় হচ্ছে এপ্রিলে। আর আমরা পরবর্তীতে ক্লাস শুরু করি হচ্ছে মের শেষের দিকে। সেকেন্ড প্রফের পড়াশোনা শুরু করি আর কি। আচ্ছা, এখানেও একটা ইনসিডেন্ট, সেটা হচ্ছে ক্লাস শুরু করার 20 দিনের মাথায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার টেন্ডো অ্যাকিলিস টিয়ার হয়, মানে কেটে যায় আর কি। 3 মাস মোটামুটি বেড রিডেন ছিলাম। সেই সময় এটাও একটা ট্রমার বিষয় ছিল, আসলে আমি আবার হাঁটতে পারবো কি না এরকম একটা ভাবনাও তখন কাজ করতো। যাই হোক, তারপরে সেপ্টেম্বর মাসের দিকে হচ্ছে আবারও ব্যাক করি আচ্ছা, এবং এরপরে আলহামদুলিল্লাহ যে আমার একটা না একদম কন্টিনিউ করেছি, এবং এটা আলহামদুলিল্লাহ যে হচ্ছে এই 3 মাসের গ্যাপ ছাড়া বাদ আমার যতগুলো মেডিকেল লাইফের ক্লাস হয়েছে এখানে প্রায় অলমোস্ট সমস্ত ক্লাস আমি অ্যাটেন্ড করেছি। মানে আপনি এরপরে আর কোনো ক্লাস আমার কোনো ক্লাস মিস ছিল না এখন পর্যন্ত। আচ্ছা, আমি একটু একটা জিনিস আমার একটু কৌতূহল আছে, সেটা হচ্ছে যে আপনি তো এই 7 বছর জুনিয়রদের সাথে শুরু করলেন, ওদের সাথে আসলে তো আপনাকে মিশে যেতে হয়েছে, যখন অফলাইনে ক্লাস হয়েছে সরাসরি ক্লাসে গেছেন। এই ট্রান্সফরমেশনটা আসলে কিভাবে করেছেন, সম্ভব কিভাবে হয়েছে? আরেকটা হচ্ছে যে আসলে এইটা কতটা গুরুত্বপূর্ণ, একজন যিনি পিছায় পড়ছেন, যে পরবর্তী কোনো ব্যাচের সাথে যখন শুরু করতেছেন তখন তো আসলে এটা যদি মিশে যেতে না পারেন তাহলে তো মনে হয় কন্টিনিউ করাটা আসলে সম্ভব হয় না বা অনেকটা ডিফিকাল্ট। তো এটা আসলে কিভাবে, গল্পটা একটু বলেন আমাকে। এখানে আসলে আমার ব্যাচের আসলে কয়েকজনের এখানে খুবই ভালো একটা ভূমিকা ছিল, যারা আমাকে সেই জায়গাতে নিতে সাহায্য করছে। এটা আই এম গ্রেটফুল টু দেম। নামগুলো একটু যদি বলতেন, যেহেতু গ্রেটফুল আপনি তাদের প্রতি। আচ্ছা, যখন সেকেন্ড প্রফ যখন আমি দেই সেই সময় আমাদের যে ক্লাস মনিটর ছিল, 2 জন মনিটর ছিল, একজন হচ্ছে রিফাত আর আরেকজন হচ্ছে কাশেম। তো সেই সময় মনিটর যেহেতু ছিল, আমি যখন অ্যাক্সিডেন্ট করে বেড রিডেন ছিলাম, তো আমি যে ক্লাসে আসছিলাম না, তো আমার সাথে সেই বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো সেই সময় থেকে মোটামুটি ইন্টারাকশন শুরু হয় রিফাতের সাথে, এবং যখন আসি ব্যাক করি সেখান থেকে আসলে কথাবার্তা শুরু হয়, যেই কী কী মিস গেছে যেই ক্লাসগুলো, সেই মিস যাওয়া ক্লাসগুলোর যেই লেকচারগুলো সেগুলো হচ্ছে কালেক্ট করি। এই আস্তে আস্তে হচ্ছে ইন্টারাকশন শুরু হয়। কিন্তু আমি তো যেহেতু হচ্ছে হলে থাকতাম না, বাইরে থাকতাম, আমার ইন্টারাকশনটা টোটালটাই হচ্ছে ক্লাস টাইমে যতটুকু ইন্টারাকশন হতো সেই কেন্দ্রিক ইন্টারাকশনটাই ওই সময় পর্যন্ত ছিল। আর সেকেন্ড প্রফে আসলে খুব বেশি দিন আমি ক্লাস করতে পারি না, যেহেতু একটা 3 মাসের মোটামুটি আমি বেড রিডেন ছিলাম। জাস্ট পরবর্তীতে এসে আমি সেকেন্ড টার্মের পরীক্ষা দিয়ে আমার প্রফ অ্যাটেন্ড করতে হয়। এখানে আসলে খুব বড় সম্পর্ক হয়নি সেকেন্ড প্রফের সময়ও। তো সেকেন্ড প্রফ যখন দেই, আমাদের থার্ড প্রফে আমাদের সাবজেক্ট হচ্ছে মেডিসিন সার্জারির যেই সাবজেক্টগুলো আমাদের, এবং সেখানে যেহেতু ক্লিনিক্যাল আমাদের আউটডোরে যেতে হতো, আমাদের ওয়ার্ডে যেতে হতো, সেইখানে গিয়ে আসলে এই যে ইন্টারাকশনগুলো শুরু হয়, কারণ আমরা একসাথে গ্রুপ ভিত্তিক যেতাম। সেখানে সবার সাথে তখন মেশাটা হয়, সবার সাথে কথা বলা শুরু হয়। কথা বলতে বলতে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয়, আমার তরফ থেকেও ছিল, তাদের তরফ থেকে আমাকে অ্যাকসেপ্ট করার যে বিষয়টা ছিল। আমিও সেই সময়ের মধ্যে আমার যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন আমি আস্তে আস্তে দূর করেছি, এবং তারাও যথেষ্ট পরিমাণ ওয়েলকামিং ছিল যেটা। এবং থার্ড প্রফের শেষের দিকে যখন পরীক্ষার আগ দিয়ে চিন্তা করলাম যে আসলে থার্ড প্রফের যে পড়াশোনা সেটা একটা বিশাল পড়াশোনা, কিন্তু পড়াশোনা আসলে খুব বেশি করা হয়নি। আমি সিদ্ধান্ত নিলাম যে রিডিং রুমে পড়াশোনা করা দরকার অ্যাকচুয়ালি। আমি যেটা করতাম যে সকালবেলায় হচ্ছে বাসা থেকে বের হতাম এবং এসে রিডিং রুমে ঢুকতাম, এবং রাতের বেলা হচ্ছে আবার বের হতাম। এই পুরো মোটামুটি থার্ড প্রফের পুরো সময়টা হচ্ছে আমি ক্যাম্পাসে থাকতাম। তো সেই সময় যারা ক্যাম্পাসে সকলের সাথেই দেখা যেত হচ্ছে গল্প বিভিন্ন সময়, কারণ সবসময় তার পড়ছি না, তো গল্প হতো। সেখান থেকে আসলে সবার সাথেই ওভারঅল ইন্টারাকশন শুরু হয়ে যায় থার্ড প্রফ শেষ হওয়ার পরে। তো হচ্ছে যখন ফাইনাল ইয়ারে যখন আসি, সেখানে তো টোটালি আমাদের ক্লিনিক্যাল বেসড সাবজেক্ট, এবং সেখান থেকে আসলে ইন্টারাকশনগুলো শুরু। এর মধ্যে তো হচ্ছে ফাইনাল ইয়ার আসার পরেই তো হচ্ছে আমাদের জুলাই, এবং সেই জুলাইয়ের জায়গাতে আমাদের কিছু কন্ট্রিবিউশন যেহেতু আমরা সবাই ছিলাম, এবং সেই সময় আসলে আমার এক্সিসের সাথে কানেক্টেড হওয়া, এক্সিসের দায়িত্বে আসা,
জুলাই পরবর্তী যখন ক্যাম্পাসে, তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন বিষয়ে আমি আমার ওপিনিয়নের যে জায়গাগুলো সেগুলো দেওয়া শুরু হয়, এবং সবার সাথে যেহেতু ওই সম্পর্কের জায়গাগুলো সেগুলো আসলে আরও বেশি স্ট্রং তখন থেকেই হয়, যেহেতু বিভিন্ন ডিসিশনের যে বিষয়গুলো তারাও আমার সাথে পরামর্শ করতো, আমিও আমার জায়গা থেকে কথাবার্তা বলতাম, তো সেখান থেকে আসলে সম্পর্কগুলো আরও বেশি গাঢ় হয়। বুঝতে পারছি। তাহলে আপনার জুনিয়রদের সাথে আপনি একদম ব্যাচমেটের মতো মিশে গিয়েছিলেন, এবং এইটা হচ্ছে যে আপনাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে অনেক বেশি হেল্প করছে। আমার একটু আপনার মানে তখনকার মানসিক চাপ বা এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছি, যেহেতু আপনি জানবেন বা দর্শকরাও জানে এটা, সেটা হচ্ছে যে মেডিকেলে প্রচণ্ড চাপ থাকে, এবং হচ্ছে 7-8 বছর গ্যাপ দিয়ে এসে শুরু করলে তখন তো চাপটা আসলে আরও অনেক বেশি, ফ্যামিলির চাপটা সব কিছু মিলাই মানে মেন্টালি স্টেবল থাকার একটা বড় দরকার বা প্রয়োজনীয়তা এখানে আছে। তো আপনি আসলে এই মেন্টাল প্রেশারটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করেছেন, এবং এটা ওভারকাম করতে আপনি আসলে কী কী স্টেপ নিয়েছিলেন বা কারা হেল্প করছিল? আচ্ছা, এইটার ক্ষেত্রেও আসলে আমি বলবো যে আমার যারা ব্যাচমেট ওরাই আসলে এখানে ভূমিকা পালন করেছে। যেটা হতো যে আমার পড়াশোনা নিজের তরফ থেকে খুবই কম হয়েছে, আমি নিজের তরফ থেকে খুব বেশি যে নিজে পড়ে একটা জিনিস বুঝবো এটা আসলে কম হয়, কিন্তু আমার কিছু জুনিয়র মানে যারা আমার ব্যাচমেট মানে তাদের প্রতি আমি খুবই গ্রেটফুল, যারা আমাকে খুব মানে বলতো যে ভাই আপনি হচ্ছে, আমি বলতেছি আপনি হচ্ছে শুনেন, বা আমি যখন বলতাম যে তুমি আমাকে একটা ডেমো দাও, আইটেম যখন হতো, এবং কোনো ধরনের কথাবার্তা ছাড়া তারা আমাকে পরীক্ষার আগে আমাকে ডেমো দিত, এবং আমার মানে পুরো জার্নিটাই ডেমো বেসডই বলা যায়। আচ্ছা। তো সেটার কারণেই মূলত দেখা গেছে যে প্রেশারগুলো কিছুটা রিলিফ হয়েছে যখন আমরা ইন্টারাকশনগুলো করেছি, যে আমার উপর আসলে লোডটা খুব বেশি ছিল না সবসময়, লোডটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ছিল। সাব্বির ভাই, আমি একটু আশ্চর্যজনকভাবে খেয়াল করলাম যে আপনি শুধু আপনার ব্যাচমেট বা এদের কথাটাই বলতেছিলেন, তো আপনার স্যার ম্যাডাম যারা ছিলেন, টিচার যারা ছিলেন, তারা আসলে আপনাকে কতটা হেল্প করেছে আপনার এই সেকেন্ড যে জার্নিটা ছিল এই জার্নিটাকে সহজ করার জন্য? এখানে টিচাররা অনেক বেশি হেল্পফুল ছিল। হেল্পফুল যেটা আমি বলেছিলাম একটু আগে, যে টিচাররা তাদের প্রতি হেল্পফুল যারা হচ্ছে আসলে রেগুলার থাকে। তো আমি আমার জায়গা থেকে এটা মেনটেন করার চেষ্টা করেছি যে আমি আমার ক্লাসগুলো কখনো মিস দিতাম না, কোনো পরীক্ষা আমি কখনো মিস দিইনি। যেটা আসলে ইরেগুলার যারা হয়ে যায় তাদের সবচাইতে বড় দুর্বলতা যেটা, যে তারা আসলে ক্লাস করে না বা তারা আসলে পরীক্ষাগুলো দেয় না, যে কারণে টিচাররা দেখা যায় তাদের প্রতি খুব বেশি পজিটিভ ধারণা রাখে না। এই কারণে যেহেতু আমি রেগুলার ছিলাম, টিচাররা আমাকে এই সাপোর্টটা সবসময় করতো যে না আমি চেষ্টা করছি। এবং আমার মনে আছে আমি যখন ফার্স্ট প্রফের যে ভাইবা দিই, আমার ফার্স্ট প্রফের ভাইবা লাস্টে যে ভাইবাটা ছিল বায়োকেমিস্ট্রি ভাইবা, সেইখানে যখন হচ্ছে এক্সটার্নাল কথার প্রসঙ্গে শুনে যে আমি হচ্ছি আগের ব্যাচের, প্রায় 7 বছর লস আছে, তখন সে মোটামুটি অবাক হয়, এবং অবাক হয়ে সে তার মতো করে কোশ্চেন শুরু করে। এবং আলহামদুলিল্লাহ যে আমি ওই কোশ্চেনগুলো মোটামুটি জয়পুরে সে শুরু মানে খুবই সুপারফিশিয়াল কোশ্চেন দিয়ে শুরু করে, কিন্তু আস্তে আস্তে সে ডিপে যাচ্ছিল, আমি আলহামদুলিল্লাহ পারছিলাম সব, এবং সে মোটামুটি বেশ অবাক হয়। এবং সে আমাকে ফাইনালি বলে যে তোমার যেইটা লস এটাকে তুমি কখনোই হচ্ছে লস মনে করবে না, তুমি এটাকে মনে করবা তোমার একটা রিবার্থ। তো সেই জায়গা থেকে এটা আমার জন্য অনেক বড় একটা, আমি মনে করি যে পরীক্ষার বোর্ডে বসে আমি হেল্পটা পেয়েছি এক্সটার্নাল স্যারের কাছ থেকে। তো সে স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের এবং প্রতিটা ভাইভাতে ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ, পুরো জার্নিতে মানে টিচাররা অসাধারণ সহযোগিতা করেছে। আচ্ছা, আমার একটু মানে আগ্রহ সেটা হচ্ছে যারা নিয়মিত থাকে তাদের তো আসলে স্যার ম্যাডামদের খুব বেশি হেল্পের দরকার হয় না, কিন্তু যারা অনিয়মিত হয়ে যায় আসলে তো টেনে তোলা দরকার তো তাদেরই। তো সেক্ষেত্রে আপনার এই জায়গাতে আসলে মেডিকেল সিস্টেমে কোনো চেঞ্জ আনার বা স্যার ম্যাডামদের প্রতি আপনার কোনো সাজেশনস বা এগুলো থাকবে কি না, যে যারা পিছায় পড়তেছে তাদেরকে কিভাবে একটু সাপোর্ট দেওয়া যায়? এটা তো মানে সবচাইতে বড় আমাদের যেই পরিবর্তনের কথা আমরা বলি সেইখানে আমাদের চিন্তা যে মেডিকেলের যে সিস্টেম, যে আমরা তাদেরকে পেছনেই সময় দিই যারা আসলে ভালো, যাদের আসলে কখনো ওই রকম কেয়ার আসলে দরকার নেই, বরং তাদেরকেই কেয়ার করা দরকার যারা আসলে পিছিয়ে যায়। কিন্তু আমাদের কারিকুলাম বলা যায় বা আমাদের যে সিস্টেম সেখানে যারা পিছিয়ে যায় তাদের আসলে খোঁজ খবর নেওয়া, তাদের টেক কেয়ার করার কোনো কাঠামো আমাদের বর্তমান এক্সিস্টিং সিস্টেমে কিন্তু নেই।
তো এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা যারা চিন্তা করি যে আমরা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে চাই, আমরা এটা নিয়ে আসলে স্বপ্ন দেখি যে না, একটা সময় আমাদের টিচাররা যারা এরকম মেডিকেলের এই টাফ জার্নিতে, এটা আমার হয়তো হচ্ছে টর্চারের কারণে এটা হয়েছে, অনেকের ক্ষেত্রে মানসিক, অনেকের ক্ষেত্রে হচ্ছে পারিবারিক, বিভিন্ন কারণেই কেউ যদি 1 মাসও মেডিকেলে হচ্ছে পিছিয়ে যায়, এটা কামব্যাক করাটা তার জন্য অনেক ডিফিকাল্ট। আমি এটা বহুজনের ক্ষেত্রে খেয়াল করেছি। 1 মাসও যদি হচ্ছে কেউ ক্লাস না করে, সে আসলে আর রিট্র্যাকে উঠতে পারে না, এবং তার মোটামুটি 6 মাস 1 বছর আরও বেশি সময়ে একটা ডিলে হয়ে যায়। তো এখানে আসলে টিচারদের অনেক বেশি কেয়ারিং হওয়া উচিত, যার কেন একটা ছেলে পিছিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো খোঁজ করার, কিন্তু সেটা আসলে সচরাচর আমরা দেখি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এবং আমরা মেডিকেলে বলি যে সিম্প্যাথি, এমপ্যাথির যে বিষয়টা, সেটা আসলে স্যার ম্যাডামরা আমরা পেশেন্টদের প্রতি যতটা এমপ্যাথি ফিল করেন, সেটা আমার মনে হয় যে স্টুডেন্টদের প্রতিও ফিল করা উচিত। বিশেষ করে যারা পিছায় পড়তেছেন, এদেরকে টেনে তোলার জন্য মনে হয় এমপ্যাথিটা অনেক বেশি জরুরি, যেটা আমরা আপনার লাইফ থেকেও দেখলাম। তো সবশেষ আপনি 4টা প্রফ রেগুলার পাশ করলেন, এবং রেগুলার পাশ করার মাধ্যমে আপনি নামের পাশে সেই বহুল আকাঙ্ক্ষিত শব্দ ডাক্তার KM সাব্বির আহমদ, সেটা আপনি হলেন। এই যে অনুভূতিটা, প্রায় 13 বছর পরে ডাক্তার হওয়ার অনুভূতিটা কেমন ছিল আসলে? এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এবং আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমার জন্য একটা বিশাল বড় জার্নি ছিল, কারণ সবাই তো আসলে জানতো না। একটা দীর্ঘ সময় আমার যেই এই পরিমাণ গ্যাপ আছে, এটা আমার পরিবারের সবাই জানতো না। শুধুমাত্র ক্লোজ যারা, তারা জানতো। আমার যারা ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে আমার SSC ইন্টারমিডিয়েট, যাদের সাথে আমি পড়াশোনা করেছি, তারাও কিন্তু কেউ জানতো না। তো একটা বিশাল পেরেশানির একটা জায়গা তো ছিলই, যে অনেকে এক্সপেক্ট করতো যে আমি কি করতেছি। তো সেখানে তো যখন বলতো, তখন তো আসলে বলার মতো কিছু থাকতো না। বলতাম যে আসলে এই তো করতেছি কিছু একটা, কিন্তু বলতেও তো পারতাম না। তো এটা অনেক বড় একটা প্রেশারের জায়গা ছিল। আর মেডিকেল স্টুডেন্টের জায়গা থেকে তো আলটিমেটলি সবাই এক্সপেক্ট করে যে ডাক্তার কোথায় প্র্যাকটিস করতেছি, কোথায় চেম্বার করি, তো সেরকম কোশ্চেনগুলো আসতে বারবার। তো স্বভাবতই, এবং শেষের দিকে তো আমি এটা মোটামুটি এড়িয়ে যেতাম। আমি দীর্ঘ সময়, বিশেষ করে আমি যখন এদের সাথে শুরু করি নতুন করে, তারপরে আমি দীর্ঘ সময় আমার সারাউন্ডিংস আমি আর মেনটেন করি নাই। না, এটা একটু তখন আপনাকে কিছুটা আনসোশ্যাল হয়ে যেতে হয়েছে, কারণ এই প্রশ্নগুলো যেহেতু আপনার বারবার আসতেছিল, সেগুলো যেহেতু আপনি ফেস করতে চাচ্ছিলেন না, দেখা গেছে যে কাছের ফ্রেন্ডের সাথেও আপনি সম্পর্ক তখন ওইভাবে খোঁজ খবর রাখছেন না। তো এটা একটা পীড়াদায়ক ছিল। তো আপনি এক কথায় হচ্ছে BDS পাস করাটাকে আপনি হচ্ছে স্ট্রেস রিলিভিং আর প্রেশার রিলিভিং এভাবে আমরা আসলে ফ্যামিলি আপনার যারা একদম ক্লোজ ছিল, যারা জানতো, তারা হয়তো আপনাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে না? ফ্যামিলির সাপোর্টটা যদি আপনি দর্শকদের জন্য বলতেন। ফ্যামিলি তো আসলে, এটা আসলে বলার মতো, মানে যেই পরিমাণ সাপোর্ট আমি পেয়েছি, একটা ফ্যামিলি আসলে একটা ছেলের কাছ থেকে যে 4 বছর পরে সে একটা মেডিকেলে পড়তেছে, 5 বছর পর থেকে সে হচ্ছে ইনকাম করা শুরু করবে। যেহেতু আমাদের মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের ফ্যামিলি তো এক্সপেক্ট করে যে ছেলে কন্ট্রিবিউট করবে ফ্যামিলিতে। তো সেই জায়গাতে যখন আমার পেছনেই কন্ট্রিবিউট করতে হচ্ছে প্রতি মাসে একটা বেশ ভালো পরিমাণ টাকা, তো সেই জায়গা থেকে তো একটা কষ্টের জায়গা ছিলই, কিন্তু সেটা আলহামদুলিল্লাহ তারা করেছে তাদের জায়গা থেকে। আচ্ছা, আমি একটু ডিফারেন্ট একটা প্রশ্ন করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার লাইফের যে একটা ট্র্যাজেডি মেডিকেলে আসার পরে, সেটা আসলে একটা রাজনৈতিক সম্পৃক্ততা থেকে বা সেই সম্পৃক্ততার একটা অজুহাত দিয়ে আপনাকে টর্চার করার মাধ্যমে একটা ব্রেক শুরু হইলো, এবং আলটিমেটলি আপনি সেটা হয়তো 7, 8, 10 বছর পরে এসে ওভারকাম করে আবার মেডিকেল জার্নিটা শুরু করলেন, আলটিমেটলি ডাক্তার হলেন। তো আমরা জানি যে আপনি নতুন করে আবার হচ্ছে পরিবর্তিত বাংলাদেশে, নতুন বাংলাদেশে আপনি হচ্ছে আবার পলিটিক্সের সাথে যুক্ত হয়েছেন। সেটা হচ্ছে এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সম্ভবত আপনি যুক্ত আছেন। তো তখনকার যে ন্যাস্টি পলিটিক্সটা ছিল, আসলে ভিন্নমতকে দমন করা, টর্চার করা, ক্লাস করতে না দেয়া, সেই জায়গা থেকে আপনি যে নতুন করে নতুন বাংলাদেশে এসে পলিটিক্যাল সংগঠনের সাথে সম্পৃক্ত হলেন, তো এটা আসলে কেন, এবং আপনি আসলে আগের পরিবেশটাকে চেঞ্জ করতে, বর্তমান ক্যাম্পাস যাতে সবার জন্য একটা ভালো পরিবেশ দিতে পারে, সেই জন্য আপনি আসলে কিভাবে কাজ করবেন? আমি শুরুতে তোমাকে একটা কথা বলেছিলাম যে মেডিকেলে
পড়ার একটা অন্যতম রিজন ছিল আমার, সেটা হচ্ছে আসলে সোসাইটিতে কন্ট্রিবিউট করা। পার্সোনাল কাজের চাইতে বা পার্সোনাল যেই মানুষের যেটা টার্গেট অনেক সময় থাকে যে না ডক্টর হলো অনেক টাকা পয়সা, আমার কাছে এই জিনিসটা খুব বেশি, আমি এটা নিয়ে ফ্যাসিনেটেড খুব বেশি ছিলাম না। আমার কাছে সোসাইটিতে কন্ট্রিবিউট করার ইচ্ছাটা ছিল সেই সময়। এবং আমি যে আমাকে মাঝখানে অনেক সময় বলা হয়েছে যে না আমি ট্র্যাক চেঞ্জ করি, আমি অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমি পড়াশোনা কমপ্লিট করি। আমাকে এক সময় হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও হচ্ছে ভর্তি মানে অ্যাডমিট করেছিল যে আমি ওখান থেকে যেন অন্তত আমার ডিগ্রিটা কমপ্লিট হয়। কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে না, আমি নামের আগে যে ডাক্তার লাগানোর যে জায়গাটা সেটা হয়তো আমি লাগাবো, এবং সোসাইটিতে যে কন্ট্রিবিউশন করার জায়গাটা সেটা আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে। তো যাই হোক, সেখান থেকে আমরা যখন বিগত বাংলাদেশের যেই কালচার যেটা ছিল, সেখানে আসলে রাজনৈতিক যেই দুর্বৃত্তপরায়ণতা ছিল, সেখানে সোসাইটিতে কন্ট্রিবিউট করা অ্যাজ এ ডক্টর, এটার সুযোগটা আসলে খুবই কম ছিল। তুমি যেহেতু হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস আছো, এটা তোমার খুবই ভালো করে জানা যে কতটুকু খারাপ জায়গা এই হেলথ সেক্টর স্পেশালি। তো যখন আমরা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমরা যেটা চিন্তা করেছি যে না, এই বাংলাদেশ তো আমরা চাই না, আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে আসলে যেই স্বাস্থ্য কাঠামো আমরা গড়তে চাই সেটা একটা সুন্দর স্বাস্থ্য কাঠামো হবে, যেখানে আসলে যারা রোগী তারা তাদের সেবা পাবে, এবং যারা হচ্ছে স্বাস্থ্যসেবা কর্মী যারা আছে তারাও তাদের যথাযোগ্য মর্যাদা পাবে। ডক্টর যারা তারা তাদের মর্যাদা পাবে, যারা নার্স তারা তাদের মর্যাদা পাবে, কিন্তু যেটা কিন্তু আগে ছিল না। তো সেই স্বপ্ন থেকে আসলে আমরা যেহেতু এনসিপি যেটা, অর্থাৎ এনসিপি তো ছিল না, যেটা হয় জুলাইয়ের পরে জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে আসলে যে আমরা একটা নতুন কিছু করতে চাই, যেহেতু জুলাই আমাদের কন্ট্রিবিউশন ছিল, আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি, তাদের সাথে আমরা একসাথে কানেক্টেড হই। এবং হেলথের সাথে আসলে খুব বেশি মানুষ কানেক্টেড ছিল না হেলথ নিয়ে আসলে, তো যারা ছিল সেখান থেকে আমরা চেষ্টা করি একটা নতুন কিছু তৈরি করার জন্য, যে বাংলাদেশে আসলে স্বাস্থ্য ব্যবস্থা কীরকমভাবে আমরা পরবর্তী দেখতে চাই। সেখান থেকেই আসলে আস্তে আস্তে আমরা এই এনসিপির, যেটাকে এনসিপির বলা যাবে না, এনসিপি সমর্থিত আমরা একটা স্বাস্থ্য পেশাজীবী সংগঠন করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। আমরা চেষ্টা করবো এটার মাধ্যমে একটা সুন্দর স্বাস্থ্য কাঠামো যাতে আমরা সবার সামনে উপস্থাপন করতে পারি। আচ্ছা, আপনি অনেক পরিশ্রমের পরে ডাক্তার হলেন, প্রায় 12-13 বছরের প্রচেষ্টার পর নামের পাশে ডাক্তার যুক্ত করতে পারছেন। আবার হচ্ছে কিছুটা পলিটিক্সের দিকেও হচ্ছে হয়তো আপনার চিন্তাভাবনা আছে। তো আসলে ভবিষ্যৎ আপনার কোন দিকে যাবে? একজন রাজনীতিবিদ সাব্বির ভাই, নাকি একজন ডাক্তার পিওর ক্লিনিশিয়ান একাডেমিক সাব্বির ভাই? কোনটা আমি দেখতে পাবো আমরা? ডিফিকাল্ট কোয়েশ্চেন। তবে এক্ষেত্রে আমি যদি সহজ করে বলি, যেহেতু আমি একটা কথা বলেছিলাম যে আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, তো দিন শেষে এখন এসে আমার যেটা উপলব্ধি যে আমি যদি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, বাংলাদেশে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এরকম মানুষজন আসলে জনস্বাস্থ্য নিয়ে কাজটা একটু কম করে। তো আমার ইচ্ছা আছে এই জনস্বাস্থ্য জায়গাতে কাজ করার। তো যেহেতু জনস্বাস্থ্য কিছুটা একাডেমিক রেদার দেন হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, তো আমরা সেই ক্লিনিক্যাল প্র্যাকটিসের জায়গায় হয়তো কিছুটা ঘাটতি হতে পারে, আমার চিন্তাটা একটু একাডেমিক জায়গাতে। আর এর বাইরে এটার সাথে যেহেতু আমার কাছে মনে হয় যে এটার সাথে পলিটিক্সটাও ইনভলভড, তো জনস্বাস্থ্যের সাথে, তো যে কারণে হয়তো বা এটা একটা আমার এখন পর্যন্ত ক্যারিয়ার পাথের একটা দিক। আচ্ছা, বুঝতে পারছি। সাব্বির ভাই, আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো, এবং আশা করি যে দর্শকরাও উপকৃত হবেন। তো সর্বশেষ আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে আমাদের মেডিকেলে আসলে পিছিয়ে পড়া বা যারা হচ্ছে আসলে রেগুলার তার ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারতেছেন না, কোনো কারণে হয়তো পিছিয়ে গেছেন, তো এরকম সংখ্যাটা আসলে কম না, বেশ ভালোই উল্লেখযোগ্য সংখ্যক। তো এদের জন্য আপনার আজকের স্টোরিটা হয়তো একটা অনুপ্রেরণামূলক একটা জায়গা হিসেবে কাজ করবে সবার জন্য। তো এই যারা পিছিয়ে পড়তেছেন তাদের জন্য আপনার আসলে স্পেসিফিক কোনো মেসেজ দেওয়ার আছে কি না? একটাই মেসেজ, এখানে আসলে খুব বেশি কিছু বলবো না। একটা মেসেজ যদি হচ্ছে সবাই ফলো করে, সেটা হচ্ছে লেগে থাকতে হবে। যার যত বছরই লস হোক, যার যত একাডেমিক গ্যাপই থাকুক, পড়াশোনা করতে যার যতই ভালো না লাগুক, কিন্তু সে যদি শুধুমাত্র রেগুলার ক্লাসে যায়, রেগুলার শুধুমাত্র পরীক্ষাতে অ্যাটেন্ড করে, সে ইনশাল্লাহ বের হয়ে আসবে। জাস্ট লেগে থাকতে হবে, সে বের হয়ে আসবে। অর্থাৎ সে হয়তো পড়াশোনা করতেছে না, কিন্তু সে আইটেমে বসতেছে,
আইটেমে বসার আগে দেখা যাবে তার যেই বন্ধুবান্ধব তারাই হচ্ছে তাকে হচ্ছে কিছুটা হলেও ডেমো দিবে। যদি কেউ ডেমো নাও দেয়, অন্তত সবাই যখন বসবে একসাথে, সেখানে তো টিচাররা যখন কোশ্চেন করে তারা তো অ্যান্সারও বলে দেয়। সেটা শুনলেও এই যে শোনার যেই জায়গাটা, এটাও যদি কেউ রেগুলার করে সে বের হয়ে যাবে। কিন্তু যেটা হয় যে আসলে এই রেগুলারিটি আসলে কেউ মেনটেন করে না। তো সবার প্রতি একটাই অনুরোধ, আমার যখনই যার সাথেই দেখা হয় আমি তাকে একটা কথাই বলি যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, কোনো সমস্যা নাই, তুমি খালি গিয়ে ক্লাসে গিয়ে বসে থাকবা, টিচারের কথা শুনতে ভালো লাগে তাও বসে থাকবা, সময় পার করবো। জাস্ট রেগুলার ক্লাসে যেতে হবে এবং লেগে থাকতে হবে, পরীক্ষা দিতে হবে, ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। এবং মানে আমি এটা বিশ্বাস করি, কেউ যদি রেগুলার ক্লাস করে, কেউ যদি রেগুলার হচ্ছে পরীক্ষা দেয়, সে কোনো সাপ্লি ছাড়া হচ্ছে পরীক্ষা থেকে মানে বের হয়ে চলে আসবে। আমি এই জিনিসটা ফলো করতাম যে পরীক্ষা দেওয়ার একটা সুযোগও মিস করা যাবে না। যারা নন মেডিকেল দর্শক আছেন তারা হয়তো এটা বুঝবেন না, সেটা হচ্ছে মেডিকেলে কিন্তু পরীক্ষা দিতে পারা মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করাটাও কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন, কারণ আপনাকে ক্লিয়ারেন্স পেতে হয়। আপনি কারণ ছাড়া পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে একটা সবগুলো এক্সাম ক্লিয়ার থাকতে হবে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকতে হবে, কার্ড ক্লিয়ার থাকতে হবে, টার্ম ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার হওয়ার পরে তারপর হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন। সো পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই মেডিকেলে আসলে মিস করার সুযোগ নাই। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের যে ঝরে পড়ার হারটা বা হচ্ছে ডিসকন্টিনিউ করার যে হারটা, এটা অনেকটা কমে আসবে। একই সাথে সাথে হচ্ছে যারা আমাদের শিক্ষক আছেন, যারা আমাদের কলিগ আছেন বা হচ্ছে স্টুডেন্ট যারা আছেন, যাদের সাথে আমরা একই সাথে পড়াশোনা করি, এদের হেল্পটাও অনেক বেশি দরকার। সাব্বির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করেছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শুনলেন ডাক্তার KM সাব্বির আহমেদের গল্প এবং পিছিয়ে পড়ে ঠিক 8 বছর পরে বা 7 বছর পরে শুরু করে এরপরে আবার কন্টিনিউ করে 4টা প্রফ এক চান্সে পাশ করে তারপরে হচ্ছে ডাক্তার হলেন প্রায় 13 বছর পরে। এবং এই যে অনুপ্রেরণা আমরা সবাই আমাদের জীবনে কাজে লাগাবো এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে কি করে আরও সুন্দর করা যায় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। আসসালামু আলাইকুম।